acute suppurative otitis media definition হয়ে গেছে ইটিওলজি বলছি না সব আছে কিনা দেখো ডেফিনেশন ইটিওলজি প্যাথোলজি ব্যাকটেরিওলজি ক্লিনিক্যাল ফিচার স্টেজ অনুযায়ী বলছি না Yes, sir. তার ট্রিটমেন্ট বাকি এর ভিতরে এখানে ইনভেস্টিগেশন একটাই বলছিলাম সাপোরেটিভ স্টেজে সাপোরেটিভ স্টেজ মানে পুজের স্টেজ পুজ হলে আমার মিডল এয়ার ক্লেফট মনে আছে তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি মিডল এয়ার ক্লেফট এইজন্য আমি বারবার দেখাই এখানে আরেকটা ছবি দেখো এতবার রাখি যেন এটা ভুলটা না হয় কারণ আমি বাই বাই এটা জিজ্ঞেস করি এটা আমার প্রশ্ন এজন্য আমাদের সিলেবাসই সেকেন্ড মিডল ইয়ার ক্লেফট middle ear cleft consists of 1 number eustachian tube middle ear cavity বা tympanic cavity attic এই যে এইটুকু attic এই ছিদ্র এই ওপেনিং জানলাটা এটা এইগুলি মিউকোজাল কম্পার্টমেন্ট বাদ এটা তোমাদের দেয় না এই কয়টা লেখা থাকলে পারবে না এখন eustachian tube tympanic cavity attic editus mustard antrum and aircell system এই লালটা আমার মাস্টার্ড বোনস পিছনের বোনস এইটুকু এটা মিডল এয়ার এটা eustachian tube ঠিক আছে তাহলে আমার স্টেজ 5 স্টেজ শেষ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল এইজন্য আবার একটু মনে করাই দিই 1 নম্বর স্টেজ স্টেজগুলো ছিল কি স্টেজ অফ টিউবাল অক্লুশন দুই ছিল কি প্রি-সাপোরেটিভ স্টেজ পুজ হওয়ার আগের স্টেজে রোগীর খবর হয়ে যায় অসম্ভব কান ব্যথা হয় কেন হয় কারণ ওই সময় tympanic membrane পুরাটা লাল হয়ে যায় hyperemia of the tympanic membrane congested leash of blood vessel congested blood vessel seen around the angle of the media and around the periphery of the tympanic membrane imparting it gargoyle appearance
গরুর গাড়ির চাকা কাঠ হইলে অ্যাপিয়ারেন্স এরকম দেখা যায় টিম্প্যানিক মেমব্রেন। গরুর গাড়ির চাকা কাঠ হইলে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। হ্যাঁ, এটার সাথে সেকেন্ডারি অর্ডার মিডিয়ার ডিফারেন্স ছিল কি, এইগুলা এরকম হইতো। thin leash of blood vessels, লাল না, চুলের মতন চিকন, congested না, thin leash of blood vessels। আর এখানে হলো রেড congested, ঠিক আছে। শেষ ট্রিটমেন্ট আমি এক কথায় বলে দিই, যদি পরীক্ষায় তো শর্ট লিখতে হবে, স্টেজ অফ টিউবাল অক্লুশন, স্টেশন টিউব ব্লক হয়ে যাবে। কেন ব্লক হবে? এই এত বলছিলাম, এনলার্জ অ্যাডিনয়েড ইনফেক্টেড নাসোফেঞ্জিয়াল টনসিল, ক্রনিক রাইনোসাইনোসাইটিস, নাসোফেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, নাসোফেঞ্জিয়াল কার্সিনোমা যা আছে এগুলো হলো ফেরিংসেরই পার্ট। ফেরিংসের তিনটা পার্ট না, কি কি? উপরে নাসোফেরিংস, মাঝখানে অরোফেরিংস, তারপরে হাইপোফেরিংস, শক্তোফেরিংস। তার মানে এক কথায় ফেরিঞ্জিয়াল ইনফেকশন, তিনও পার্টের ফেরিঞ্জিয়াল ইনফেকশন। ফেরিংসে যদি ইনফেকশন হয়, এখানে খেয়াল করো, এগুলো লেখার দরকার নেই। ফেরিংসের ইনফেকশন, এই জন্য বললাম ফেরিঞ্জিয়াল ইনফেকশন। এই ফেরিঞ্জিয়াল ইনফেকশনের কারণে এই ইনফেকশন ট্রাভেল টু দ্য নাসোফেরিঞ্জিয়াল এন্ড অফ দ্য স্টেশন টিউব। এই টিউব ফেরিংস থেকে ইনফেকশন এখানে আইসা এখানে এডিমা করলো, এই টিউবের মধ্যে এডিমা হইতেছে, লাইনিং মিউকোসা। তাহলে কি হলো? টিউব ব্লক, টিউব তো বন্ধ হয়ে গেছে, ওইটাই বলছি ফেরিঞ্জিয়াল ইনফেকশন। তারপরে হলো টিউব ব্লক। ফেরিঞ্জিয়াল ইনফেকশন causing edema of the nasopharyngeal end of the station tube, block the tube, এটা হলো টিউবাল অক্লুশন। তাহলে ব্লক টিউব হয়ে গেলে it creates negative middle ear pressure, so tympanic membrane becomes retracted tympanic membrane। এর ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার, retracted tympanic membrane, dull lustreless tympanic membrane, cone of light absent, more horizontal handle of the malleus। শেষ। পেশেন্টের কমপ্লেইন হবে মাইল্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। শেষ আমার স্টেজ। এই স্টেজ প্রলং করলে সেকেন্ড স্টেজ, স্টেজ অফ প্রি সাপুরেশন। এই স্টেজে পুজ হয় নাই, পায়োজেনিক অর্গানিজমস ইনভেড দ্য মিডল এয়ার। দিস পায়োজেনিক অর্গানিজম causing hyperemia of the lining mucosa, lining mucosa hyperemia হইতেছে। তাহলে পায়োজেনিক অর্গানিজম ঢুকলো, inflammatory exudate appears, tympanic membrane becomes uniformly red, congested, imparting it cartwheel appearance। A stage clinical feature, otoscopic examination shows congested tympanic membrane, congested or red leash of blood vessels seen around the handle of the malleus or at the periphery। ঠিক আছে। কমপ্লেইন পেশেন্টের সিভিয়ার hearing loss, congenital type of hearing loss, clinical test shows congenital type of hearing loss। ঠিক আছে। fever, temperature raised, child becomes restless। আর কিছু দরকার নেই, আমার এই স্টেজ শেষ, স্টেজ অফ প্রি সাপুরেশন। এবার সাপুরেটিভ স্টেজ, মার্ক ফরমেশন অফ পাস। এই স্টেজে পাস তৈরি হইলে স্টেজ সাপুরেশন, সাপুরেশন মানে পুজ। মার্ক ফরমেশন অফ পাস স্টার্টস এট দিস স্টেজ, টিম্পানিক মেমব্রেন স্টার্টস টু বালজিং। পুজ জমতেছে, টিম্পানিক মেমব্রেন বাইরে বালজিং হবে। Tends to rupture at a certain point, that means a yellow spot appears on the summit of the bulged tympanic membrane where rupture is imminent। এত কথারও দরকার নাই। সাপুরেটিভ স্টেজ starts by marked formation of pus, tympanic membrane starts to bulging and tends to rupture at a certain point। শেষ। যেহেতু পাস তৈরি হয়েছে, এই স্টেজে টিউনিং টেস্ট shows congenital type of deafness, X-ray mastoid Townsville showing clouding of the mastoid air cell। Patient এর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি আসবে?
severe marked hearing impairment, high temperature 102 103, children even develops convulsion, vomiting. ঠিক আছে, তারপরে বলছি স্টেজ অফ resolution take place by two ways: without rupturing tympanic membrane, with rupturing tympanic membrane. তাহলে with rupturing tympanic membrane, evacuation of all the pus through the perforation হয়ে গেলে পুজ বেরিয়ে আসবে। subsidence of the symptoms, fever comes down, earache subside, child feel better. আর ওদিকে বলছি without rupturing tympanic membrane, due to if virulence of organism low or adequate antibiotic treatment or body resistance is good, তাহলে কি হবে? resolution take place without rupturing tympanic membrane. শেষ। 5 number stage, if stage of complication, if virulence of organism high or immunosuppressive patient, immunosuppressive তো জানো, এই পেশেন্টের body resistance low হয়। if immunosuppressive patient or patient's body resistance is low or virulence of organism is high, তাহলে কি হবে? or inadequate treatment, infection spreads beyond the confines of the middle ear cleft, middle ear cleft এর সীমানা ছাড়ায়া ইনফেকশন চলে যাবে, causing extracranial and intracranial complication. extracranial complication কি? এই দেখো, এই বিয়ন্ড এই মিডল এয়ার ক্লেফটের সীমানা, তাহলে এইটা হলো মিডল এয়ার ক্লেফট, এর সীমানা বাড়াইয়া চলে যাবে। এই যে আমার মাস্টার্ড এয়ার সেল, সবগুলোর মিউকোজাল লাইনিং, সব কথা কিন্তু অ্যাকিউট সাপোরেট অডাস মিডিয়া, ইনফ্লামেশন, স্প্রেড মিউকোজাই, লাইনিং মিউকোজা। তাহলে আমার এই লাইনিং মিউকোজা সব এখন এই মাস্টার্ড বোনসের উপরে কিন্তু আছে পেরিওস্টিয়াম, এরপরে লাইনিং মিউকোজা। তাহলে লাইনিং মিউকোজা বলছি বিয়ন্ড কনফাইন্স অফ দ্য মিডল এয়ার ক্লেফট লাইনিং, মিডল এয়ার ক্লেফটের লাইনিং হলো লাইনিং মিউকোজা, এর সীমানার বাহিরে প্রথমটাই হলো পেরিওস্টিয়াম, এরপরেই বোনস। তাহলে আমার এখন এই পেরিওস্টিয়াম বোনস ধরবে, মাস্টার্ড বোনসকে ধরে ফেলবে, তাহলে অ্যাকিউট মাস্টার্ডাইটিস। 1 নম্বর অ্যাকিউট মাস্টার্ডাইটিস। 2 নম্বর, এই মাস্টার্ড বোনস মিডল এয়ার দিয়ে আসছে ফেশিয়াল নার্ভের বনি ক্যানেল হরিজন্টাল পার্ট, মাস্টার্ড বোনস দিয়ে ভার্টিক্যাল পার্ট, তাহলে এইটারও তো বোনসটাকে ধরবে, তার মানে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস করবে। ঠিক আছে, এখন এইখানেও আছে প্যাট্রাস পার্ট টেম্পোরাল বোন, এটাও প্যাট্রাস পার্ট টেম্পোরাল বোন, রুফ মাস্টার্ডের রুফ, মিডল এয়ারের রুফ পুরাটাই কিন্তু প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তাহলে এই টেম্পোরাল বোনটারও তো ধরবে, প্যাট্রোসাইটিস। আর কিছু দরকার নেই, এদিকে আছে ইনার এয়ার, এইখানে কি আছে আমার? এই না আমার এক্সটার্নাল এয়ার, এই আমার টিম্প্যানিক মেমব্রেন, ওই ছবিটাই আঁকতেছি, এই আমার ইস্ট্রোজেন টিউব, আমি এইভাবে আঁকলাম। এইখানে আমার এই মেলিয়াস, এই আমার ইনকাস, এই আমার স্টেফিস, inner ear, ঠিক আছে, confines to the middle ear cleft, middle ear cleft এর মিডল এয়ারের পরে তো ইনার এয়ার, তাহলে ইনার এয়ার কনফাইন সীমানার বাইরে না। এখন ইনার এয়ারের গাওটা ধরে ফেলছে, ইনার এয়ারের আরেক নাম লেবিরিনথাইটিস, কোনো কঠিন কিছু বলছে? তাহলে প্রথম তো আমার এই পর্যন্ত পুস্টুস চলে আসছে লাইনিং মিউকোজা পর্যন্ত, তাহলে লাইনিং মিউকোজার পরেই মাস্টার্ড বোনসের পেরিওস্টিয়াম। 1 নম্বর অ্যাকিউট মাস্টার্ডাইটিস,
তাহলে অ্যাকিউট মাস্টার্ডাইটিস যদি তোমার ডেফিনেশন বলতে বলে কি বলবো? অ্যাকিউট মাস্টার্ডাইটিস মানে হলো কি? ইনফ্লামেশন অফ অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া। অ্যাকিউট সাপোরেটিভ মানে অ্যাকিউট মাস্টার্ডাইটিস, ইট ইজ দি সিরিয়াস কমপ্লিকেশন অফ অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া। এটা প্রাইমারি ডিজিজ না, বুঝা গেছে তো? ইট ইজ দি সিরিয়াস কমপ্লিকেশন অফ অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া where inflammation or infection of acute suppurative otitis media spreads to the bones, spreads to the bones of the mustard antrum and air cell system. Mustard antrum আর air cell system এর লাইনিং মিউকোজা এতক্ষণ ছিল। এই মাস্টার্ড অ্যান্ট্রাম এগুলো প্রত্যেকটা বনি পার্টিশন আছে। এই বোনসকে যখন ধরবে, এই বোনসকে ধরতে ধরতে মাস্টার্ড পুরাটাই ধরে ফেলবে। মাস্টার্ড অ্যান্ট্রাম আগে তো অ্যান্ট্রাম আর এয়ার সেল সিস্টেমের বনি পার্টিশনরে ধরবে, বুঝছো কিনা? এইগুলো কিন্তু সব এক একটা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের মধ্যে কিন্তু লাইনিং মিউকোজা আছে, পেরিওস্টিয়াম আছে, এগুলো কিন্তু বনি পার্টিশনে। যখন আমরা ড্রিল করি এই বোনসগুলো ভাঙি, এগুলো ভাঙতে 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 অ্যাকিউট মাস্টার্ডাইটিস আমরা কর্টেক্স ভাঙিয়ে দিই, ভাঙিয়ে এখন এইগুলোর উপরে ড্রিল চালাই। এইগুলো বনি পার্টিশন সব ফেলে দেই, একটা স্মুথ ক্যাভিটি হয়, মাস্টার্ড ক্যাভিটি, বুঝছো কিনা? আর কোনো মাস্টার্ড এয়ার সেল নাই। এটাকে বলে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি। পোস্ট অরিকুলার ইনসিশন দিলাম, এই যে বোনস মাস্টার্ড কর্টেক্স ভাঙলাম, ভাঙা ভিতরে যাইয়া সমস্ত পকেটগুলা অল দ্য মাস্টার্ড অ্যান্ট্রাম এন্ড অল মাস্টার্ড এয়ার সেল ডিজিজ মুক্ত করে দিলাম এবং এটার একটা সিঙ্গেল ক্যাভিটিতে তৈরি করলাম। এতক্ষণ মৌচাকের মতো ছিল, এখন একটা ক্যাভিটি, বুঝছো কি? এটা কর্টিক্যাল মাস্টার্ডেক্টমিতে কি করে? কর্টিক্যাল মাস্টার্ডেন্সে মাস্টার্ড কর্টেক্সকে ভাঙলাম, ভিতরে ঢুকলাম, দুইটা মাস্টার্ড অ্যান্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম থেকে ডিজিজ প্রসেস রিমুভ করলাম। It is the surgical procedure by which we eradicate all the disease from the master antrum and air cell system, making a single cavity without interfering middle ear cavity. আমি মিডল এয়ারে ঢুকি নাই, উইদাউট ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটি। মিডল এয়ারে ঢুকলে এই ওয়াল ভাঙতে হইতো, আমার এডিটাস ওপেনিংটারে বড় করতে হইতো, এই পুরো ওয়ালটা ভেঙে ফেলতাম, পার্টিশন ওয়াল। এইটুকু ক্লিয়ার হয়েছে? কারণ এরপরের ডিজিজটাই আসবে অ্যাকিউট মাস্টার্ডাইটিস। ওইটা লাগে সামান্য, যেইটুক দরকার ভাইবা রিটেন এমসিকিউ আমি সেইটুকুই বলবো, এইটুক হবে। কিন্তু আমার অ্যাকিউট সাপোরেটিভ মিডিয়া না বুঝলে এটা বুঝতেই পারবো না, মুখস্থ করা লাগবে, পরে পরীক্ষা হলে যা ভুলে যাবে। এইটুক ক্লিয়ার হয়েছে কিনা? এই ছবিটা বুঝছো কিনা? এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার আছে। তাহলে কমপ্লিকেশন সিরিয়ালি যদি বলতে হয়, 1 নম্বর অ্যাকিউট মাস্টার্ডাইটিস, অ্যাকিউট মাস্টার্ডাইটিস। 2 নম্বর, হ্যাঁ কেন? কারণ এইখানেই ফেসিয়াল নার্ভের বনি ফেসিয়াল ক্যানেল, এই বনি ফেসিয়াল ক্যানেলের 3টা পার্ট ছিল, আমার প্রথম পার্ট দরকারই নাই। মিডল এয়ারের মধ্যে হরাইজন্টাল পার্ট, মাস্টার্ডের মধ্যে ভার্টিক্যাল পার্ট। এই যে হরাইজন্টাল পার্ট, এটা ভার্টিক্যাল পার্ট, দুইটা জেনু থাকে, দরকার নেই এখন, ফার্স্ট জেনু সেকেন্ড জেনু। তাহলে আমার ডিজিজ তো মাস্টার্ডের ধরে ফেললো, এখন এই বনি ক্যানেলে ছাড়বে, এটা তো বোনস খায়া ফেলবে, খায়া ফেলে ভিতরে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। অ্যাকিউট মাস্টার্ডাইটিস, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। এরপরে সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এই উপরে 7 ভাঙা দিলেই, উপরে 7 ভাঙলেই এখানে কি এখানে ব্রেন না, টেম্পোরাল লোব। এই টেম্পোরাল লোবের উপরে কিন্তু অনেকগুলো কভারিং আছে না? হ্যাঁ, বাস। তাহলে আমি ওইটাই বলছি, উপরে এই 7, এটা প্যাট্রাস পার্ট টেম্পোরাল বোন, তাহলে প্যাট্রোসাইটিস, ঠিক আছে? আর ইনার এয়ারের দিকে চলে যাবে, এইখানে এই যে ইনার এয়ার, লেবেরিনথাইটিস। শেষ, অ্যাকিউট মাস্টার্ডাইটিস, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, প্যাট্রোসাইটিস, লেবেরিনথাইটিস। আর কিছু না বললেই চলবে। আর ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন, ফার্স্ট বোনস প্যাট্রোসাইটিস, এরপরে অ্যাবসেস জমবে ডুরার নিচে, সাব ডুরাল অ্যাবসেস। আগে হলো এক্সট্রা ডুরাল অ্যাবসেস, ডুরার বাইরে, এরপরে ডুরার ভিতরে চলে যাবে। এক্সট্রা ডুরাল অ্যাবসেস, সাব ডুরাল অ্যাবসেস, মেনিনজাইটিস। মেনিনজাসে কিছু সাইনাস আছে, লেটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস। বলছি এগুলি লেটারাল সাইনাস
আর সিগময়েড সাইনাস এর আরেক নাম সিগময়েড সাইনাস আর ল্যাটারাল সাইনাস, এটা থ্রম্বোফ্লেবাইটিস হবে, থ্রম্বাস ফর্মেশন হবে ব্রেইনে। এরপরে ব্রেইন অ্যাবসেস, এনকেফালাইটিস, ব্রেইন অ্যাবসেস। ব্রেইন অ্যাবসেস কোথায় হয় বেশি? টেম্পোরাল লোবে হয়। টেম্পোরাল লোব কার পার্ট? সেরিবেলাম না সেরিব্রাম? সেরিব্রাম। তাহলে সেরিব্রামে বেশি হবে টেম্পোরাল লোবে, দ্বিগুণ সেরিবেলামের চেয়ে। এরকম না ব্রেন? আমি তো আঁকতে পারি না, একটু দেখাই। একটু ব্রেন এদিকে কি সেরিবেলাম না, এদিকে ছিল কি এরকম না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এইখানে এই টেম্পোরাল লোবে বেশি হবে, টেম্পোরাল লোবে দ্বিগুণ সেরিবেলামের থেকে 2:1। সেরিব্রাম ইজ টু সেরিবেলাম 2:1। সেরিব্রাম বলতে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব ইজ টু সেরিবেলাম 2:1, দ্বিগুণ হবে। ঠিক আছে, কমপ্লিকেশন। এবার ট্রিটমেন্ট, जैसे আমার টাইম হতে ট্রিটমেন্টের উদ্দেশ্য কি? অ্যাকিউট সাবঅ্যাকুট অর্থোপেডিয়া, রোগী আসছে কান ব্যথা নিয়ে প্রচন্ড, আমি ট্রিটমেন্ট কেন দিব? উদ্দেশ্য কি? ভিজিট জন্য। ইস্টুশন টিউব ব্লক হয়ে ডিজিজটা হয়েছে, ইস্টুশন টিউব খুলে দিব। প্রমোটস এয়ারেশন অফ দ্য মিডল এয়ার, মিডল এয়ারের এয়ারেশন, মিডল এয়ারের ভেন্টিলেশন, মিডল এয়ারের ড্রেনেজ, মিডল এয়ারের ফাংশনটাকে ঠিক করে দিব, মেল ফাংশন হয়ে গেছে। কারেকশন অফ দ্য মিডল এয়ার ফাংশন টু প্রমোটস এয়ারেশন অফ দ্য মিডল এয়ার, মিডল এয়ারের বাতাসটা যাতে ঠিক মতন যায়। কারণ ইস্টুশন টিউব খুলে গেলে ডিজিজ ভালো হয়ে যাবে, নেগেটিভ প্রেসার হইয়া রিট্রাক্টেড টিম্পানিক মেমব্রেন হইছে। তাহলে ট্রিটমেন্ট এক, ইস্টুশন টিউব খুললে আমার প্রথম যেটা 1 নম্বর সিরিয়ালি আসবে ডিকনজেস্টেড নাসাল ড্রপ। সব কনজেস্টেড হয়ে আছে, বলছি না কাট হুইল অ্যাপিয়ারেন্স, কনজেস্টেড টিম্পানিক মেমব্রেন। ইস্টুশন টিউব প্রথমেই বলছি ইডিমা হইয়া ব্লক হয়েছে, তাহলে ইডিমা কমাইতে হলে ডিকনজেস্টেড নাসাল ড্রপ দিতে হবে, যে কনজেশন কমাই দিবে তারে বলে ডিকনজেস্টেড নাসাল ড্রপ। ডিকনজেস্টেড নাসাল ড্রপ এর কাজ কি? নাকের ড্রপ আমার নেজোফেরিংসে যাবে, ইস্টুশন টিউবের ওইখানে যাবে। তাহলে আমি 4-5 ফোঁটা করে দেব, 4-5 ফোঁটা 3 বার নাক দিয়ে দিব। নাক দিয়ে দিলে নাকে নেজোফেরিংসে যাবে, ইস্টুশন টিউবের এন্ডটা ওপেন হয়ে যাবে। ডিকনজেশন নাসাল ড্রপ কি দিব আমরা? জাইলোমেটাজোলিন। যদি আরো নাম মনে রাখার দরকার নাই আমার, এছাড়া আরো দেওয়া যায় অক্সিমেটাজোলিন অথবা এফিড্রিন। একটা মনে রাখলেই চলবে। এটা সবচেয়ে বেশি ইউজ হয় জাইলোমেটাজোলিন, অ্যান্টাজল নামে দেখতে পাওয়া যায়। জাইলোমেটাজোলিন 0.05% বাচ্চাদের জন্য, অ্যাডাল্টের হলো 0.1%। অ্যাডাল্ট, এটা চিলড্রেন। 0.05, ডোজ না মনে থাকলেও চলবে। অক্সিমেটাজোলিন ইয়া জাইলোমেটাজোলিন, ঠিক আছে? এটা আমরা ড্রপ হিসেবে দিব 4 to 5 drops 3 times daily in each nostrils for 10 to 14 days. ঠিক আছে, 4 to 5 drops each nostrils 3 times daily। কতদিন? 10 থেকে 14 দিন। সব অ্যান্টিবায়োটিক 10 days, 7 to 10 days। যত ড্রপ, কানের ড্রপ, নাকের ড্রপ 10 থেকে 14 দিন। অ্যান্টিহিস্টামিন 10 থেকে 14 দিন।
তাহলে আমি এটা দিয়ে দিলাম nasal decongestant, congestion কমে গেল, edema কমে গেল। এক। 2 নাম্বার লাইনিং মিউকোজা এর থেকে সিক্রেশন যাতে কম হয়, বন্ধ হয়ে যায় না। nasal মিউকোজা তো মিডল এয়ার মিউকোজা সিক্রেশন করতেছে, আরো জমবে ফ্লুইড। তাহলে আমি সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন, এটাকে মুখ দিয়ে খায়, এজন্য বলে অরোনেজাল ডিকনজেস্টেন্ট। মুখ দিয়ে খাবে, ডিকনজেশন হবে নাকে, নেজোফেরিংসে, অরোনেজাল ডিকনজেশন দরকারই নাই সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন। দুই, সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন সিডোএফেড্রিন দেওয়া হয় 30 মিলিগ্রাম, দরকার নাই। যেটা জানো ডিসলোরাটিডিন, যেটা জানো মুখস্থ, নতুন করে শেখার দরকার নেই। কি জানো? ফেক্সোফেনাডিন আছে, লোরাটিডিন আছে, কোনটা জানো? ওটা বাদ, ওটা না, এটা অ্যান্টিহিস্টামিন। সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন বলছি, হিস্টামিন রিলিজ যেন না হয়, তাহলে অ্যান্টিহিস্টামিন এটার নাম যেটা মুখস্থ আছে। আমি ফেক্সোফেনাডিন লিখতেছি, এটা কঠিন। দুইটা বললে বিপদে পড়ো না, হ্যাঁ, পরে বিপদ রূপা কি তোমার লাগার না, হ্যাঁ, পড়া লাগা তুই এগুলি করছ। ফেক্সোফেনাডিন বাচ্চা হইলে 60 মিলিগ্রাম, যে ট্যাবলেট খাইতে পারে, ডোজ দরকার নাই। তোমাদের জন্য যা আছে 120 মিলিগ্রাম, এটা তাগড়া জোয়ান 30 এর উপরে, তাহলে 180 মিলিগ্রাম। ডোজ দরকারই নাই, এটা সিঙ্গেল ডোজ। 001 রাত্রে একটা করে দিব, সারাদিনে একটা, সারাদিনে একটা। আমি রাত কেন বলছি, কারণ যদি কোনো রকমের ঘুম টুম ভাব হয় রাত্রেই ঘুমাবে, নাহলে দিনে খালি ড্রাউজি লাগবে। তাহলে ফেক্সোফেনাডিন 10 থেকে 14 দিন, 10 to 14 days। এটা সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন। সিস্টেমিক বুঝো তো, ব্লাডের মাধ্যমে যেটা যাবে। একটা দিছি লোকাল nasal ডিকনজেস্টেন্ট, এটাও ডিকনজেস্টেন্ট। 3 নাম্বার, এই কি হইছে? আমি তো আছি, আমারে জিজ্ঞেস করো। আমি তো খাউজারা আলাপ করতেছি, এই জন্য ওই ধরে জিজ্ঞেস। আমি বলছি না আমার ক্লাসে ইচ্ছা মতন বাইরেতে পারবা, তোমার যদি খাউজানি উঠে এখানে বাইরে যায় আলাপ করো। কিন্তু আমার ক্লাসে এগুলো তো আমি পছন্দ করি না। একবার বলছি না যে আমি মানুষের বাচ্চাদের পড়াই, দাঁড়ায় বলবো আমি গরুর বাচ্চা, আমি খারাপটাত গেলাম না, তাহলে আমি ছেড়ে দিব যে গরুর বাচ্চা থাক, বুঝবে না। গরুর বাচ্চা বুঝে না, কিন্তু হওয়ার সাথে সাথেই কিন্তু ল্যাংড়া লুংড়া হয়ে দৌড়াইতে থাকে, কিছুক্ষণ পরে তাগড়া হয়ে যায়, এরপরে উঠে টেবিলে চেয়ারে উপরে। দেখছো না গরুর বাচ্চা হওয়ার পরে প্রথমে ল্যাংড়া লুংড়া হয়ে দৌড়ায়, গায়ে মা জিব্বা দিয়া ইয়া করে করে ওরে পরিষ্কার করে। অসভ্য বদমাইশি করে না ক্লাস। ভালো না লাগলে তো স্বাধীনতা দিছি, চলে যাও। এত দেখতেই পারি না আমি, কিছু না এরকম যে করে বোঝা যায় বাপ মনে প্র্যাকটিস করে, এজন্য রক্ত হয়ে গেছে। সিস্টেমিক দিলে ঠিক আছে, 10 থেকে 14 দিন। 3 নাম্বার, স্টেজ অনুযায়ী আসতেছে, কিন্তু খেয়াল আছে টিউব বন্ধ হয়েছে, টিউব খোলার জন্য এগুলি করলাম। এইবার বায়োজেনিক অর্গানিজম ঢুকছে, বায়োজেনিক অর্গানিজম মরবে ব্যাকটেরিয়া দিয়া, ব্যাকটেরিয়া মরবে অ্যান্টিবায়োটিক দিয়া। 3 নাম্বার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। নাহলে পড়ার পরে খালি দেখবা ওই স্যার কি করছে, ওই স্যার কি করছে, ট্রিটমেন্ট মুখস্থ করে বেশিরভাগ কিন্তু প্র্যাকটিস এরকম চলে। লাইব্রেরি বই হয়েছে টাইটুই লাগে, কিন্তু ওই স্যার কি করছে, এই স্যার কি করছে, ওই স্যার কি করছে, দরকার নাই তো। তোমার এই ডিজিজ কেন হয়েছে, তুমি মানুষের শরীর নিয়ে কাজ করো, তুমি জানো না কোথায় রোগটা হয়েছে, কি কি আসছে, সেগুলো মানো। এখন আমার অ্যান্টিবায়োটিক দিব, সবচেয়ে ভালো মিডল ইয়ারে এই 5 যে অর্গানিজম, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, হেমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, মরিসিলা, ক্যাটারালিস বলছিলাম না, এই তিনটা কিল করে অ্যামোক্সিসিলিন সবচেয়ে ভালো। যদি মনে না থাকে একটা অ্যান্টিবায়োটিক যা মুখস্থ সেটা লিখে দিয়ে আসবা, বুঝছো কিনা? আমি অনেকবার বলছি। তাহলে এখানে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক,
অ্যামোক্সিক্ল্যাব এর মধ্যে কি কি আছে? অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভুলিনিক অ্যাসিড। ক্লাভুলিনিক অ্যাসিড কেন দিছি? ভেরি গুড। বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং কিছু ব্যাকটেরিয়া, যেমন সিলা ক্যাটারাইলেজ আছে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে, এগুলা কিল হবে না, এজন্য সাথে এটা দিয়ে দিই। তাহলে অ্যামোক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড বড় যদি হয়, বড় যেই বাচ্চারা ট্যাবলেট খাইতে পারবে, সোজা কথা, তাদেরকে ট্যাবলেট দিব। এটা অ্যামোক্সিক্ল্যাব 7 থেকে 10 দিন, 7 to 10 days। অ্যামোক্সিক্ল্যাব মনে থাকলেই হবে, ডোজ যদি মুখস্থ রাখতে পারো ভালো, নাইলে এত চাপাচাপি কিছু নাই। বাচ্চাদের সিরাপ আছে, এটা সব সময় আমরা 3 ডিভাইডেড ডোজ দেই, থ্রাইস ডেইলি, 3 বেলা। থ্রাইস ডেইলি অ্যামোক্সিক্ল্যাব 3 বেলা, 8 আওয়ারলি। এখন বাচ্চা যে ট্যাবলেট খাইতে পারে না, সিরাপ দিলে 1 চামচ 3 বেলা, ঠিক আছে। আর একটু বড় চিলড্রেন 15 বছর পর্যন্ত, এগুলো মনে রাখার দরকার নাই, 3 বেলা থ্রাইস ডেইলি। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এটা যদি মনে রাখতে পারো তাহলেই চলবে, 40 মিলিগ্রাম পার কেজি পার ডে in 3 divided dose। ঠিক আছে, 40 মিলিগ্রাম পার কেজি পার ডে। যদি মনে না থাকে, অ্যামোক্সিক্ল্যাব সাব ভাইবার জিজ্ঞেস করলে এইটুকুই জিজ্ঞাসা, এটা কয় বেলা দেই? 3 বেলা দেই। বাচ্চা হলে 1 চামচ 3 বার, আর কিছু জিজ্ঞেস করবে না। যে ট্যাবলেট খেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের বাচ্চাদের ক্ষেত্রে আছে 325, 375। যেমন আমি এখানে দেখাই, তাহলে বুঝবা। অ্যামোক্সিসিলিন বড়দের 500 মিলিগ্রাম যোগ ক্লাভুলিনিক অ্যাসিড 125, কত হয়? 625। এইটাই মনে রাখো, ক্লাভুলিনিক অ্যাসিড প্লাস, যেহেতু ক্লাভুলিনিক অ্যাসিড 125 থাকে, তাহলে বড়দের যদি 500 হয়, বাচ্চাদের কত হবে? 250। ওই 125 ঠিক আছে, তাহলে 375 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে থাকবে না, এজন্য আমি বলতেছি না। অ্যামোক্সিক্ল্যাব নামটা মনে থাকবে তো। অ্যামোক্সিক্ল্যাব ক্লাভুলিনিক অ্যাসিড কেন দেই? বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা কিল করার জন্য সাথে ক্লাভুনেট যোগ করতেছি, ক্লাভুলিনিক অ্যাসিড দিতেছি। অ্যামোক্সিসিলিন 8 আওয়ারলি, 7 to 10 days। বড়দের ডোজ হচ্ছে 625, 3 বেলা। যাই আরো ওজন বেশি, 90 এর উপরে, 80 এর উপরে, তার তো বেশি লাগবে। 40 মিলিগ্রাম যদি বলো, তাহলে 1 গ্রাম আমরা টিডিএস দিই। 1 গ্রাম 1000 মিলিগ্রামও পাওয়া যায়। 375, 625, 1000 মিলিগ্রাম মানে 1 গ্রাম, ঠিক আছে। মনে থাকবে না, আমি বাদ দিচ্ছি, তোমাদের এত জরুরিও না এটা। শুধু অ্যামোক্সিক্ল্যাব যদি মনে না থাকে, সোজা সিপ্রোসিন তো মনে আছে, সহজ কিছু বুদ্ধি আছে। সিপ্রোফ্লক্সাসিন, যার যেটা মনে থাকে। সিপ্রোসিন সহজ, সিপ্রোসিন 250 আর 500, এর উপরে আর নাই। সিপ্রোসিন 750 ছিল, ওটা বন্ধ করে দিচ্ছে। 250, 500। বাচ্চাদের জন্য 250 2 বেলা, বড়দের জন্য 500 2 বেলা। ডিউরেশন 7 থেকে 10 দিন। যেটা মনে থাকে সেটা বলবো। এটা হলো স্পেসিফিক। এই অ্যাকিউট সাপোর্টিভ ভাইরাস মিডিয়ায় অ্যামোক্সিসিলিন সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। তাহলে 8 আওয়ারলি দিলাম, 7 to 10 days। 4 নাম্বার অ্যাপ্লিকেশন অফ লোকাল হিট। এটা সবাই মুরব্বীরাই জানে, যে মেডিকেলের জীবনে আসেনি, পড়ে নাই, ডাক্তার না। গ্রামে একটা বুড়া মাছ ধরতেছে, ওরে যে জিজ্ঞেস করবা কি আমার বউয়ের কান ব্যথা করছি, গরম সেক দিতে। এটা যদি তুমি না বলো, তাহলে ওই বেটা তো তোমার সাথে ভালো কোন জায়গায় পড়ছে। অ্যাপ্লিকেশন অফ লোকাল হিট। কাপড় গরম করে শেক দিবে, কি হয়? অ্যাপ্লিকেশন অফ লোকাল হিট। উত্তর যদি বলো, টু রিলিভ পেইন।
কেন দিলাম? সার্ভ টু রিলিভ পেইন, ফর সুদিং ইফেক্ট। কোন বইতে দেখবা লেখা ফর সুদিং ইফেক্ট। ব্যথা কমে গেলে আরামদায়ক উপকারিতা। ইফেক্টটা কেমন? সুদিং ইফেক্ট, আরাম লাগে। দেখবে ব্যথার জায়গায় গরম সেক দিলে ব্যথাটা কমে যায়। ফর সুদিং ইফেক্ট। 5 নাম্বার, এই আমার পরের স্টেজ কি? এইটুকু তো আমি বললাম সিস্টেমে অ্যান্টিবায়োটিক দিছি, বায়োজেনিক অর্গানিজম ইনভেট করছে। এবার পুজ জমায় ফেলে, পুজ হইয়া বাল্জ টিম্পানিমেন্ট টেন্ডস টু রাপচার, তাই না? টেন্ডস টু রাপচার। তাহলে আমার পেইন কিলার লাগবে না, জ্বর, ফিভার। 5 বলছি না, ফিভার হবে, বাচ্চা রেস্টলেস হবে, কনভালশন, ইভেন ভমিটিং, হ্যাঁ, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, টিনিটাস বলি না, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, যে পুজ একদম পুজ টান টান কানের ভিতরে আওয়াজ হবে, শোঁচি, টিনিটাস বলে এটা। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এন্ড টিনিটাস। 5 নাম্বার, অ্যান্টিপাইরেটিক এন্ড অ্যানালজেসিক। অ্যান্টিপাইরেটিক এন্ড অ্যানালজেসিক, একটার মধ্যে দুইটা আছে, প্যারাসিটামল। এটা ব্যথাও কমাবে, জ্বরও কমাবে। অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, অ্যানালজেসিক ইফেক্ট আছে, প্যারাসিটামল। কেউ জানো প্যারাসিটামলের কম্পোজিশন? অ্যাসিটামিনোফেন। যাক, এইটুকু এখন এইটাই চলতেছে, ওটা বুঝে গেছে মানুষ। প্যারাসিটামল, প্যারাসিটামল, প্যারাসিটামল টিডিএস। আফটার মিল, খাওয়ার পরে, একটা জায়গায় বলতে হবে খাওয়ার পরে। প্যারাসিটামল আফটার মিল, প্যারাসিটামল দিব। টিডিএস কতদিন? এটা ভাই ভাই কিন্তু আমি জিজ্ঞেস করবো কতদিন? যতদিন ব্যথা থাকে। তাহলে অনেকে ওইখানে যায় বলে 7 থেকে 10 দিন। কিন্তু ওই স্যার যাতে ওর গ্যাস্ট্রাইটিস হয়, শুধু কান ব্যথা নিয়ে এরপরে এইগুলো। Till pain persists, আপনার লেখা বুঝো কি? Till pain persists, যতক্ষণ ব্যথা থাকে। যদি 2 দিনে ব্যথা চলে যায়, বাস 2 দিন। 4 দিনে ব্যথা চলে যায়, 4 দিন। Till pain persists। এইবার 6 আর কি ছিল? স্টেজ রাপচার হয়ে পুজ নিয়ে আসতে পারে। রেজোলিউশন 2 ভাবে না? ইফ পেশেন্ট কামস উইথ ডিসচার্জ, তার মানে রাপচার হয়ে এখন ডিসচার্জ দিয়ে আসছে, কান ফাটাইয়া পানি সহ পুজ সহ আসতেছে। ইফ পেশেন্ট 6 নাম্বার, ইফ পেশেন্ট ব্র্যাকেটে লেখা, ইফ পেশেন্ট কামস উইথ ডিসচার্জ মানে পারফোরেশন না হলে তো ডিসচার্জ হবে না। হ্যাঁ, ইফ পেশেন্ট কামস উইথ ডিসচার্জ, আমি আরেকটা লিখতেছি না। ইফ পেশেন্ট কামস উইথ ডিসচার্জ, দেন meticulous oral toileting, by dry mopping। dry mopping বলছিলাম না আগে? dry mopping, জবসন হর্ন প্রোব উইথ রিং কিউরেটর, প্রোব এন্ডে তুলা লাগাইয়া পরিষ্কার করে দিব পোজগুলা। এই যে জবসন হর্ন প্রোব দেখতে এরকম একটা রিং এন্ড, একটা প্রোব এন্ড ঘাস কাটা আছে। কটন বাটের তুলা ফালাই দেখবা ঘাস কাটা। এখানে তুলা দিয়ে ঘুরান দিলে এই তুলা কাছে যাবে। এই তুলাটা দিয়ে আমি পুজগুলা পরিষ্কার করব। কিছুক্ষণ ঘুরাইলে চুলায় চুইসা নিয়ে আসে, পরিষ্কার হয়ে যায়। অথবা বাই ড্রাই মপিং অর সাকশন। এখন সাকার মেশিন সব জায়গায় আছে, সাকশন ক্লিয়ারেন্স। সাকশন ক্লিয়ারেন্স বাই সাকার মেশিন, ঠিক আছে? তাহলে আমি মেটিকুলাস ওরাল টয়লেটিং করলাম, 6 শেষ। 7 নাম্বার আরেকটা ইয়াতে আছে না, when if tympanic membrane bulge tends to rupture, এই অবস্থায় যদি আসে, কাঁদতে কাঁদতে এসে একেবারে এখন দেখো
লাইট ফালে যে আরেক টিম্পানিং তো যে কোনো সময় ফাটবে, তাহলে মাইরিঙ্গোটমি। তাহলে কথাগুলো কি হবে? ইফ পেশেন্ট কামস উইথ bulge, tympanic movement and acute pain, severe pain, অসম্ভব ব্যথা, bulge TM, acute pain and bulge TM tends to rupture, এখনই ফাটবে, তাহলে আমরা কি করব? মাইরিঙ্গোটমি, মাইরিঙ্গোটমি, ঠিক আছে? ট্রিটমেন্ট মাইরিঙ্গোটমি। এরকম যদি আসে, একদম লাল দেখা যাচ্ছে, এরকম বাল্জ হয়ে যাচ্ছে, পুরো বাল্জ টিএম, তাহলে কি করব? পোস্টেরিয়র ইনফেরিয়রলি না, অ্যাকিউট সাপোরেটিভ আর্টারিস মিডিয়া, পোস্টেরিয়র ইনফেরিয়রলি আমি একটা ওপেনিং তৈরি করলাম, কার্ভিলিনিয়ার ইনসিশন। কি দিয়া করব? এই মাইরিঙ্গোটম, এই মাইরিঙ্গোটম দেখতে এরকম, এই মাইরিঙ্গোটম ঢুকে আমি এখানে ইনসিশন দিলাম, কার্ভিলিনিয়ার। ইনসিশনটার নাম আরেকবার বলে দিচ্ছি, curvilinear incision। curvilinear incision, curvilinear, এরকম একটা কার্ভ ইনসিশন দিব। কোথায়? এই যে আমার হ্যান্ডেল অফ দ্য ভেরিয়াস আর টিম্প্যানিক অ্যানুলাস এর মাঝখানে, মিডওয়ে বিটুইন, মিডওয়ে বিটুইন। এর আগেও দেখাইছিলাম কিন্তু, এন্টারো ইনফেরিয়রলি হলো এটা 5 o'clock রাইট ইয়ারে, এখানে দিব সেক্রেটারি আর্টারিস মিডিয়া অথবা ওএমই। আর এইটুকু আমার পোস্টেরিয়র ইনফেরিয়র, এখানে আমি কার্ভিলিনিয়ার ইনসিশন দিব। এই হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের আম্বো আর এই টিম্প্যানিক অ্যানুলাস এর মাঝখানে, তাহলে এর মাঝখানে আমি এখানে দিলাম এখন এই কার্ভিলিনিয়ার ইনসিশন, এন্টারো ইনফেরিয়রলি, ঠিক আছে? পুজগুলা বাইরে যাবে, দেখিয়ে দিয়া মাইরিঙ্গোটম দিয়া simply incise the tympanic membrane is called myringotomy। উদ্দেশ্য কি? to evacuate any type of fluid from the middle ear cavity। middle ear cavity তে কোনো ফ্লুইড থাকলে সেই ফ্লুইড বাই করার উদ্দেশ্যে মাইরিঙ্গোটমি দেই, যেটা not responding to conservative treatment। এইটুকু ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট আমার শেষ, মাইরিঙ্গোটমি। বুঝতে অসুবিধা হয়েছে কোনো? এখন যেটা এখানে লাগবে, অ্যাকিউট সাপোরেটিভ আর্টারিস মিডিয়া মনে করে ট্রিটমেন্ট দিতেছো। পরীক্ষা হলেই ভাইবার কোশ্চেন, তুমি কি করে বুঝলা এটা অ্যাকিউট সাপোরেটিভ আর্টারিস মিডিয়া না অ্যাকিউট মাস্টার্ডাইটিস? ডিফারেন্স কেমনে করবা? অ্যাকিউট সাপোরেটিভ আর্টারিস মিডিয়া ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। যখন সে ব্যথা নিয়ে আসছে, যেই অবস্থায় ট্রিটমেন্ট চলতেছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাজাল ডিকনজেস্ট্যান্ট ট্রিটমেন্ট চলা অবস্থায় তার ব্যথা যেরকম ছিল ব্যথা কমবে, যেরকম জ্বর ছিল জ্বর আস্তে আস্তে কমবে, যেরকম হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ছিল সেই হিয়ারিং গেইন হইতে থাকবে, নরমালের দিকে যাবে। মাস্টার্ড বোনস বিহাইন্ড দি এয়ার, মাস্টার্ডে কোনো সোয়েলিং থাকবে না, টেন্ডারনেস থাকবে না। যদি ট্রিটমেন্ট চলতেছে, যেরকম ব্যথা ব্যথা আরো বাড়লো, পারসিস্টেন্ট পেইন, ব্যথা বাড়তেছে এবং পেইন পারসিস্ট, জ্বর বাড়তেছে এবং ফিভার পারসিস্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আরো মোর মার্কড হইতেছে, বিহাইন্ড দি এয়ার মাস্টয়েড বোনস সোয়েলিং দেখা যাইতেছে, মাস্টয়েড বোনসের উপরে, ওভার দ্য মাস্টয়েড সোয়েলিং অ্যাপিয়ার্স, মাস্টয়েড টেন্ডারনেস প্রেজেন্ট, it indicates acute mastoiditis।
বুঝতে পারছো? আমি অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া মনে করে ট্রিটমেন্ট দিছি, রোগীর ব্যথা কমে নাই 48 ঘন্টার মধ্যে, উইদিন 48 আওয়ার্স, 24 to 48 আওয়ার্স, জ্বর কমে নাই, ব্যথা কমে নাই, যেমন ছিল বরং আরো বাড়ছে, কানে যেটুক হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আরো বাড়ছে, এবং মাস্টয়েড বোনসের মধ্যে টেন্ডারনেস দেখা দিতেছে। ইট ইন্ডিকেটস অ্যাকিউট মাস্টয়েডিটিস। বাকি সব এক। যদি জ্বর না কমে, ব্যথা না কমে, কতদিন? 24 to 48 আওয়ার্স। সকালে আসছে, আমি দিলাম আজকে ওষুধ, কালকে আসতেছে আরো ব্যথা, আরো জ্বর নিয়ে গার্জেন চলে আসছে, 100 ছিল আপনি, এখন তো 102, 103 জ্বর, আরো ব্যথা বাড়তেছে, কানে তো এখন কিছুই শুনে না, এখন বলে কানের পিছনেও ব্যথা। আমি আসলে আর দেখলাম মাস্টয়েড টেন্ডারনেস। এগুলো বাচ্চাদের বেশি হয়, কানটা রোগী দেখাও লাগে না, রোগীর কানই দেখা যায়, এই কান ঠিক আছে, এই কানটা এরকম হয়ে আছে, আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, অরিকল পুশ আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস। এইটা দেখেই বোঝা যায় অরিকল। এখন যেরকম আছে আমার, দেখবে এক কান এরকম, আরেকটা এরকম হয়ে এরকম হয়ে গেছে, এরকম পিছনে ফুলে ঠেলা দিয়ে রাখছে, মাস্টার্ড সোয়েলিং হয়ে আছে, মাস্টার্ড সোয়েলিং এ ঠেলা দিয়ে রাখছে, সোয়েলিংটা এসে কানের অরিকলের পিছন দিয়ে ধাক্কা দিয়ে উপরে, মাস্টার্ড উপরে না, এটা আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস। আউটডোরের রোগী দেখো না, এই আউটডোর, আউটওয়ার্ডস ডাউনওয়ার্ডস, রোগী তো আউটডোরে আসে। আমার সারা শরীরের সব এরকম জিনিস দিয়ে মনে রাখে, ঠিক আছে? আমার বই ভর্তি কবিতা, এগুলো বলা যাবে না, এগুলো আমার বানানো বিভিন্ন রকমের কবিতা আছে, আমার সব ইডিওলজি মনে আছে। যা বলতেছিলাম, তাহলে কি হয়েছে? কঠিন হয়েছে। আমি অ্যাকিউট মাস্টয়েডিটিস সহজ করার জন্য এইটুক যেটুক লাগবে, অ্যাকিউট মাস্টয়েডিটিস, অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া পয়েন্টেড টু দি অ্যাকিউট মাস্টয়েডিটিস। 4টা ক্রাইটেরিয়া আছে। এক, পেইন কমবে না, আরো বাড়বে, বা পেইন পারসিস্ট করবে যেরকম ছিল, ফিভার পারসিস্ট করবে যেরকম জ্বর ছিল সেরকম, বা আরো বাড়বে, কমবে না, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আরো বাড়বে, মার্কড হবে, আর মাস্টয়েড বোনসের উপরে সোয়েলিং হবে, টেন্ডারনেস পাওয়া যাবে। রোগী বলবে আমার কানের পিছনে ফুলে গেছে, টেন্ডারনেস তো ফিজিশিয়ান পাবে, এই জন্য একসাথে বলছে মাস্টয়েড বোনসের উপরে সোয়েলিং হবে, টেন্ডারনেস প্রেজেন্ট হবে। ইট পুশড the auricle outwards and downwards. It indicates acute mastoiditis. তাহলে acute mastoiditis যদি বলে acute mastoiditis হইল, এটা কি? এটা হইল কেন? ইনফেকশন, acute suppurative অর্টাইটিস মিডিয়ার ইনফেকশন মাস্টয়েড অ্যান্ট্রামাল এয়ার সেল সিস্টেমের লাইনিং মিউকোজা পার হয়ে মাস্টয়েড বোনস কে ধরছে, আন্ডারলাইন বোনস কে ইনভলভ করছে, ওই সময় এই জন্যই বলছে, ঠিক আছে? ছবিটাও তো ভালো লাগে। অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়ার ইনফেকশন সাবসাইড করে নাই, ওষুধপত্র চলতেছে উইদিন 24 to 48 আওয়ার্স। কি হলো? ইনফেকশন স্প্রেডস বিয়ন্ড দি কনফাইন্স অফ দি মিডল এয়ার ক্লেফট, অথবা সহজ ভাষায় মিডল এয়ার ক্লেফটের লাইনিং মিউকোজা অতিক্রম করে মাস্টয়েড অ্যান্ট্রাম আর এয়ার সেল সিস্টেমের বোনস কে ধরছে, ঠিক আছে? অ্যাকিউট মাস্টয়েডিটিস। Here infection of acute suppurative অর্টাইটিস media spreads and involves bony portion of the mastoid antrum and air cell system or bony part of the mastoid bones. বাস, যেটা সহজ। acute mastoiditis, acute inflammation of the mastoid বললে হবে না, mastoid bones, acute infection or inflammation of acute suppurative অর্টাইটিস media, কারণ এটা হলো কার কমপ্লিকেশন? acute suppurative অর্টাইটিস media. Acute mastoiditis is the serious complication of acute suppurative অর্টাইটিস media. Here infection spreads beyond the lining mucosa of the middle ear cleft, এটুক তো বুঝছো, and involves the bony part of the mastoid chest, যদি mastoid antrum ear cell মনে না থাকে, mastoid bones কে ইনভলভ করবে, মিউকোজা পার হইলেই তো পেরিস্টিয়ামাল বোনস, তাহলে অ্যাকিউট মাস্টোইডিটিস, এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন। তাহলে আমার অ্যাকিউট মাস্টোইডিটিসের ট্রিটমেন্টটা কি হবে? ওই যে এই জন্য ছবিটা আসছিলাম।
মাস্টার্ড কর্টেজ ভাঙা আমি মাস্টার্ড অ্যান্ট্রাম এয়ারসেল সিস্টেম সব ইরাডিকেট করে দিব, ভাঙা দিব, একেবারে পুরো লাইনিং এপিথেলিয়াম সহ সরাই দিব, একটা সিঙ্গেল স্মুথ ক্যাভিটি হবে, বিন শেপের, এরকম হবে বিন শেপের ক্যাভিটি, শিমের ডিসিজের, ঠিক আছে। একটা স্মুথ ক্যাভিটি তৈরি করব, এইটাই বলছিলাম অ্যাকিউট মাস্টার্ডাইটিস সার্জারি কখন করব, এই জন্যই দেখবা সামনে ডিজিজ আসবে মাস্টার্ড সার্জারি। অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। কর্টিক্যাল মাস্টার্ডাইটিস, কর্টিক্যাল মাস্টার্ডেক্টমির আমরা বাই বাই জিজ্ঞেস করি মাস্টার্ড সার্জারি কয় রকম, এটা সামনে আসবে, এখন একটু কঠিন লাগবে, পরে সহজ হয়ে যাবে। মাস্টার্ড সার্জারি, টাইপ অফ মাস্টার্ড সার্জারি, মাস্টার্ড বোনস কর্টেক্স ভেঙে যে ভিতরে যায়, টাইপ অফ মাস্টার্ড সার্জারি 3 টাইপস। এক, কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, দুই, modified radical mastoidectomy, 3, radical mastoidectomy। এটা পরে আমি ক্লিয়ার করব, আজকে তো এটা ক্লিয়ার হয়ে গেছে। কর্টিক্যাল কোনটা, কর্টেক্স বাইঙ্গা মাস্টার্ড অ্যান্ট্রামে গেলাম, মিডল এরে ঢুকি নাই, কিন্তু মিডল এর আগ পর্যন্ত এই যে এই ছবিটা, ঠিক আছে। এই যে মাস্টার্ড কর্টেক্স বাইঙ্গা ঢুকলাম, এটা মিডল এয়ার, আমি সব ডিজিজ রিমুভ করছি, সব মাস্টার্ড অ্যান্ট্রাম এন্ড এয়ারসেল সিস্টেম। It is a surgical procedure by which we eradicate all the diseases from the mastoid antrum and air cell system without interfering middle air. Middle air ঢুকলে আমরা ইভাল বাড়াইতে হবে, without interfering middle air, এটাকে বলে কর্টিক্যাল মাস্টোইডেক্টমি। কখন করব? একটা ইন্ডিকেশন যদি বলতে বলি, অ্যাকিউট মাস্টোইডাইটিস not responding to conservative treatment, ঠিক আছে বললাম, ঠিক আছে বললাম না ওটা লাগাইছে এটা না, এটা আছে ওটা কি করব,